ক্ষমতার দম্ভ আর অহংকারের মরীচিকা মানুষকে এক মায়াবী অন্ধত্বের দিকে ঠেলে দেয়। মানুষ ভুলে যায় যে ভাগ্যের চাকা চিরকাল এক জায়গায় স্থির থাকে না। আজ যে ক্ষমতার সুউচ্চ শিখরে বসে নিচের মানুষদের ধূলিকণার মতো অবজ্ঞা করছে, কাল হয়তো সময়ের নির্মম পরিহাসে তাকেই সেই অবহেলিত মানুষের পায়ের নিচে এসে আশ্রয় খুঁজতে হতে পারে। অহংকার হল সেই তাসের ঘর যা সামান্য ঝোড়ো হাওয়াতেই ভেঙে গুড়িয়ে যায়। নিয়তির এই অমোঘ এবং নির্মম সত্যের এক জীবন্ত দলিল হল এই কাহিনী, যেখানে এক নারী তার পায়ের নিচে পিষে যাওয়া আত্মসম্মানকে পুনরুদ্ধার করতে এক বিশাল কর্পোরেট সাম্রাজ্যের একচ্ছত্র অধীশ্বরী হয়ে ওঠে। সকাল তখন ঘড়ির কাঁটায় ঠিক ৯টা। বাংলাদেশের ব্যস্ততম এবং আধুনিকতম বিজনেস হাব ঢাকার গুলশানের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শহরের অন্যতম নামকরা এবং বহুতল বিশিষ্ট টেকনোলজি জায়েন্ট কোম্পানি এপেক্স গ্লোবাল টেকনোলজিস। কোম্পানির বিশাল নীলচে কাঁচের রাজকীয় গেটের বাইরে একের পর এক অতি দামি চকচকে বিদেশি লাক্সারি গাড়ি এসে থামছিল। কোম্পানির প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারী আজ এক অদ্ভুত এবং নজিরবিহীন তাড়াহুড়ো নিয়ে অফিসের ভেতরে প্রবেশ করছিল, কারণ আজ এই স্বনামধন্য কোম্পানিতে এমন এক যুগান্তকারী ও ঐতিহাসিক ঘোষণা হতে চলেছে যা পুরো প্রতিষ্ঠানের ভবিষ্যৎ এবং গতিপথ চিরতরে নির্ধারণ করে দেবে। পুরো বহুতল অফিস জুড়েই এক থমথমে উত্তেজনা, চাপা ফিসফিসানি আর অফুরন্ত কানাধোসা চলছিল। এর একমাত্র কারণ হল কোম্পানির মূল প্রতিষ্ঠাতা ও প্রধান কর্ণধার আমজাদ হোসেন গত দীর্ঘ ২ মাস ধরে এক মরণপণ রোগের সাথে যুদ্ধ করে হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। আজ তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে প্রথমবারের মতো অফিসে ফিরেছেন এবং এসেই এক অত্যন্ত জরুরি ও গোপন বোর্ড মিটিং ডেকেছেন। অফিসের করিডোর থেকে শুরু করে কফি কর্নার সবখানেই সবার মনে একটা বদ্ধমূল এবং অলিখিত ধারণা তৈরি হয়েছিল যে আজ আমজাদ হোসেন তার একমাত্র পুত্র শেহজাদ হোসেনকে কোম্পানির নতুন পরম মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। শেষমেশ তো শেহজাদই এই বিশাল এবং কোটি টাকার বিজনেস সাম্রাজ্যের একমাত্র বৈধ উত্তরাধিকারী। অফিসের প্রধান ফটকের বাইরে দাঁড়িয়ে থাকা জুনিয়র কর্মচারীরাও নিজেদের মধ্যে মুখ চামাচামি করে অত্যন্ত নিচু স্বরে তারই কথা আলোচনা করছিল। সবাই মনে মনে ধরেই নিয়েছিল এবার তো শেহজাদ স্যারই এই কোম্পানির সর্বেসর্বা এবং ভাগ্যবিধাতা হতে চলেছেন, কিন্তু তার উগ্র বদমেজাজ আর অনিয়ন্ত্রিত রাগের কথা ভেবে সাধারণ কর্মীদের অনেকেই ভেতরে ভেতরে চরম আতঙ্কিত ও শঙ্কিত ছিল। সবার মুখে আজ একটাই কথা ফিরছিল, বিয়ের পর থেকে শেহজাদ স্যারের এই রূপালী অহংকার যেন আকাশ ছুঁয়ে মেঘের ওপারে চলে গেছে। ঠিক সেই মুহূর্তেই একটি অতি আধুনিক এবং চমৎকার কালো সেডান গাড়ি কোম্পানির মূল পোর্টিকে এসে রাজকীয় ভঙ্গিতে থামল। গাড়ির পেছনের দরজা খুলে বাইরে শান্তভাবে পা রাখল এক অনন্য তরুণী। তার পরনে ছিল অত্যন্ত সাধারণ কিন্তু রুচিশীল একটি হালকা রঙের সুতির শাড়ি, পায়ে একদম সাধারণ ফ্ল্যাট জুতো, আর মায়াবী চেহারায় লেপ্টে ছিল এক অদ্ভুত গভীর ও শান্ত সরলতা। সে আর কেউ নয়, সে হল শেহজাদের আইনত বিবাহিত স্ত্রী অনন্যা। তাকে গাড়ি থেকে নামতে দেখেই অফিসের কিছু নিচু মানসিকতার এবং চাটুকার কর্মচারী আড়ালে মুখ টিপে বিদ্রূপের হাসি হাসতে লাগল। তাদের মধ্যে ফিসফিসানি আর টিটকিরি শুরু হয়ে গেল। আরে দেখ দেখ, এই হলো আমাদের শেহজাদ স্যারের অর্ধাঙ্গিনী, এত সাধারণ, সাদামাটা আর জৌলুসহীন। একে দেখলে কোনো কোণ থেকে মনেই হয় না যে সে এই শহরের অন্যতম শীর্ষ কোটিপতি পরিবারের বড় বউ। অনন্যা নিজের আশেপাশের এই তপ্ত গুঞ্জন, উপহাস আর হাসাহাসি স্পষ্ট শুনতে পেল ঠিকই, কিন্তু সে কোনো ধরনের পাল্টা প্রতিবাদ বা ক্ষোভ প্রকাশ করল না। সে শুধু বরাবরের মতো নিজের মাথাটি নিচু করে অত্যন্ত নীরবে শান্ত পায়ে লিফটের দিকে এগিয়ে গেল, কারণ এই তীব্র অপমান, অবহেলা আর মানুষের কটু কথা নীরবে শোয়াটা তার কাছে এখন এক দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। আসলে বিয়ের পর থেকেই সমাজের তথাকথিত উচ্চবিত্ত ও অভিজাত স্তরের মানুষেরা অনন্যাকে প্রতিটা পদে পদে নিচু দেখিয়ে এবং মানসিক নির্যাতন করে আসছিল। আর সবচেয়ে বড় ও বুক ফাটানো অপমান সে পেয়েছিল তার নিজের স্বামীর কাছ থেকেই। অথচ মাত্র ৩ বছর আগেও অনন্যা ছিল এক সম্ভ্রান্ত মধ্যবিত্ত পরিবারের অত্যন্ত আত্মসম্মানবোধ সম্পন্ন এবং স্বাধীনচেতা মেয়ে। তার বাবা ছিলেন প্রত্যন্ত অঞ্চলের একজন অত্যন্ত আদর্শবান ও সৎ কলেজ শিক্ষক।
তাদের ঘরে হয়তো ধনকুবেরদের মতো টাকার পাহাড় বা সোনার গয়না ছিল না ঠিকই, কিন্তু শিক্ষা, মার্জিত সংস্কৃতি আর পারিবারিক সংস্কারের কোনো অভাব ছিল না। অনন্যা ছোটবেলা থেকেই পড়াশোনায় ও মেধার দিক থেকে অত্যন্ত তুখর ও অনন্য সাধারণ ছিল। ইউনিভার্সিটিতে মাস্টার্স পড়ার সময়ই এক সেমিনারে তার সাথে শেহজাদের প্রথম মোলাকাত হয়। শেহজাদ তখন নিজের পারিবারিক কোম্পানির জন্য একদম ফ্রেশারদের রিক্রুট করতে ওই নামকরা ইউনিভার্সিটিতে এক ক্যাম্পাস ইন্টারভিউ নিতে এসেছিল। সেখানে অনন্যার অসাধারণ এবং নিখুঁত প্রেজেন্টেশন স্কিল, প্রখর বুদ্ধিমত্তা আর বাচনভঙ্গি দেখে শেহজাদ রীতিমতো মন্ত্রমুগ্ধ ও স্তব্ধ হয়ে গিয়েছিল। সেই মুগ্ধতা ও ভালো লাগা থেকে ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা ও যোগাযোগের সূত্রপাত হয়, যা একসময় গভীর প্রেমে রূপ নেয়। পরবর্তীতে দুই পরিবারের পূর্ণ সম্মতিতে বেশ ধুমধাম ও রাজকীয় আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। কিন্তু বিয়ের সানাই বাজার পর থেকেই অনন্যার জীবনের পুরো রঙিন চিত্রটাই এক লহমায় পাল্টে গেল। শেহজাদের ভেতরের সেই মিষ্টি প্রেমিক রূপটি ধীরে ধীরে তার পারিবারিক আভিজাত্যের অহংকার আর ক্ষমতার অন্ধ দম্ভে পুরোপুরি ঢাকা পড়ে গেল। শেহজাদের কুৎসিত মনে হতে লাগল যে সে এক অতি দরিদ্র আর সাধারণ পরিবারের মেয়েকে বিয়ে করে তার জীবন ধন্য করে দিয়েছে এবং তার ওপর অনেক বড় কোনো দয়া করেছে। কথায় কথায় সে অনন্যাকে তীক্ষ্ণ ভাষায় মনে করিয়ে দিত, তোমার নিজের যোগ্যতা বলে তো এই সমাজে মাথা তুলে দাঁড়ানোর কোনো ক্ষমতাই ছিল না। আমি যদি দয়া করে তোমাকে বিয়ে না করতাম, তবে তুমি আজ কোন ভাঙা ঘরে পড়ে পৌঁছতে তার কোনো গ্যারেন্টি আছে? অনন্যা প্রতিবারই ভেতরের কান্না চেপে মুখ বুজে এসব বিষাক্ত অপমান সহ্য করে যেত, কারণ সে নিজের মন থেকে আপ্রাণ চাইত যেন তাদের পবিত্র বৈবাহিক সম্পর্কটা যে কোনো মূল্যে টিকে থাকে। কিন্তু শেহজাদ প্রতিদিন তিল তিল করে তাকে মানসিকভাবে সম্পূর্ণ পঙ্গু ও ভেঙে দিচ্ছিল। কখনো নিজের হাই সোসাইটির কর্পোরেট বন্ধুদের সামনে তাকে নিয়ে নিষ্ঠুর বিদ্রূপের ঝড় তুলত, আবার কখনো বাড়ির সাধারণ কাজের লোকেদের সামনেও অকারণে তাকে চরম অপমান করত। একদিন শেহজাদের এই অন্ধ অহংকার আর দম্ভ সমস্ত মানবিক সীমা অতিক্রম করে গেল। সেই রাতে তাদের বিশাল এবং বিলাসবহুল হোসেন ভিলাতে এক জমকালো বিজনেস পার্টির আয়োজন করা হয়েছিল। দেশ-বিদেশের বহু বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি আর ইনভেস্টর পার্টনাররা সেখানে সস্ত্রীক আমন্ত্রিত ছিলেন। পুরো রাজকীয় হলঘরটি ঝাড়বাতির আলোয় ঝলমল করছিল। সবাই অত্যন্ত খুশ মেজাজে শ্যাম্পেন আর দামি মদের গ্লাস হাতে নিয়ে গল্পে মত্ত ছিল। ঠিক তখনই এক তরুণ ওয়েটারের হাত থেকে অসাবধানতাবশত এক গ্লাস ফলের জুস দামি মার্বেলের মেঝেতে পড়ে ছিটকে যায়। শেহজাদ তৎক্ষণাৎ রাগে একদম অগ্নিশর্মা হয়ে পুরো হলের মাঝে চিৎকার করে ওঠে, অপদার্থ চাষা, অকর্মা কোথাকার! একটু চোখ কান খোলা রেখে কাজ করতে পারিস না? তোদের মতো ছোট লোকদের এই পার্টিতে কে ঢুকিয়েছে? বেচারা ওয়েটার ভয়ে ও অপমানে থরথর করে কাঁপতে থাকে। হলের এই উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে এবং লোকটিকে বাঁচাতে অনন্যা ধীরে ধীরে এগিয়ে গিয়ে শেহজাদের হাত ধরে অত্যন্ত নিচু স্বরে ও অনুনয় করে বলল, ওর ভুল হয়ে গেছে, প্লিজ ওকে ছেড়ে দাও। এত নামিদামি মানুষের সামনে বেচারাকে আর এভাবে বকাঝকা করো না। ব্যাস, এই অত্যন্ত স্বাভাবিক এবং মানবিক কথাটাই শেহজাদের বিশাল পুরুষতান্ত্রিক ইগোতে এবং অহংকারে প্রচণ্ড আঘাত করল। সে সবার সামনে অত্যন্ত কদরজোয়া তাচ্ছিল্যের সাথে অনন্যার দিকে তাকিয়ে এক অট্টহাসি হেসে উঠল। তারপর সবার সামনে তীক্ষ্ণ ও কর্কশ গলায় বলল, তুমি এর মাঝখানে নিজের সস্তা জ্ঞান দিতে এসো না। আমার এই মাল্টি-মিলিয়ন ডলারের কোম্পানিতে তোমার চেয়ে অনেক বেশি স্টেটাস আর ভ্যালু এই সাধারণ ওয়েটারটার আছে, কারণ অন্তত ও নিজের কাজটা করে খায়, তোমার মতো বসে বসে অন্যের অন্ন ধ্বংস করে না। মুহূর্তের মধ্যে পুরো আলো ঝলমলে পার্টি হল একদম নিস্তব্ধ ও পিন পতন শান্ত হয়ে গেল। এত মানুষের সামনে এই অপমানে অনন্যার চোখ নোনা জলে ভরে এলো। কিন্তু শেহজাদ এখানেই দমে গেল না। সে মেঝের সেই নোংরা জুসের দিকে নিজের আঙুল তাক করে চরম ঔদ্ধত্যের সাথে হুকুম দিল, জুসটা তো মেঝেতে পড়েছে তাই না? যাও, এক্ষুনি নিজের এই নরম হাত দিয়ে এই নোংরা মেঝেটা পরিষ্কার করে দাও। অনন্যার প্রথমে মনে হয়েছিল শেহজাদ হয়তো সবার সামনে একটু ইয়ার্কি করছে বা নিছক রাগ দেখাচ্ছে, কিন্তু শেহজাদের সেই রক্তবর্ণ ও হিংস্র চোখে কোনো কৌতুকের লেশমাত্র ছিল না। আমন্ত্রিত সমস্ত হাই প্রোফাইল অতিথিরা এক অদ্ভুত নীরবতায় অবাক হয়ে অনন্যার দিকে তাকিয়ে তামাশা দেখছিল। অনন্যার এতদিনের সযত্নে লালিত আত্মসম্মানবোধ যেন প্রতিটা সেকেন্ডে কাঁচের মতো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ছিল। সে অত্যন্ত কাঁপা কাঁপা গলায় মিনতি করে বলল, শেহজাদ, বাইরের সব নামকরা মানুষেরা দেখছে, এটা তুমি নিজের স্ত্রীর সাথে কি করছো?
শেহজাদ একরোখা ও পাথুরে গলায় জবাব দিল, সবাই দেখছে তো আমার বয়ে গেছে। এই বাড়িতে আর এই সাম্রাজ্যে সেটাই হবে যা আমি শেহজাদ হোসেন হুকুম করব। অনন্যার পুরো হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে কাঁপছিল। সবার সেই নিস্তব্ধ ও উপহাস ভরা দৃষ্টির সামনে সে ধীরে ধীরে হাঁটু গেড়ে মেঝেতে বসল, একটা ফেলে রাখা নোংরা ন্যাকড়া নিজের ফর্সা হাতে তুলে নিল এবং পুরো হলের মাঝখানে বসে নিজের হাতে সেই জুস পড়া নোংরা মেঝে পরিষ্কার করতে লাগল। কিছু মানুষ তাকে করুণার চোখে দেখছিল, কিছু মানুষ এই নাটকীয় পারিবারিক দৃশ্য দেখে মনে মনে চরম আনন্দ পাচ্ছিল, আর শেহজাদ এক হাতে মদের গ্লাস উঁচিয়ে নিজের বিজয়ের পৈশাচিক হাসি হাসছিল। সেই কালরাত্রিতে পার্টি শেষ হওয়ার পর অনন্যা নিজের ঘরের অন্ধকার কোণে হাঁটুতে মুখ গুজে অঝরে কেঁদেছিল, কিন্তু সেই তপ্ত চোখের জলের শেষ ফোঁটার সাথে সাথেই সে নিজের মনের ভেতরে একটা পাথরের মতো কঠিন ও ইস্পাতদৃঢ় সিদ্ধান্তও নিয়ে ফেলেছিল। সে আর কখনো কোনো দিন এভাবে নীরবে চোখের জল ফেলবে না। সে এই অবহেলা আর পদাঘাতের যোগ্য জবাব দিয়ে সমাজে নিজেকে এক অনন্য উচ্চতায় প্রমাণ করে ছাড়বে। আজ সেই ভয়াবহ ও কলঙ্কিত ঘটনার অনেক দিন পার হয়ে গেছে। অনন্যা আজ এপেক্স গ্লোবাল টেকনোলজিজের সুসজ্জিত বোর্ড মিটিং হলের বাইরে অত্যন্ত শান্ত, গম্ভীর ও আত্মবিশ্বাসী হয়ে দাঁড়িয়ে আছে। হলের ভেতরে কোম্পানির সমস্ত দেশি বিদেশি শেয়ার হোল্ডার, ইনভেস্টর আর ডিরেক্টররা উপস্থিত আছেন। শেহজাদ একদম সামনের সারির প্রধান চেয়ারে চরম আত্মবিশ্বাস আর দম্ভ নিয়ে বসে আছে। তার মনে বিন্দুমাত্র কোনো সন্দেহ বা দ্বিধা নেই যে আজ কোম্পানির পুরো মালিকানা ও চেয়ারপারসনের পদ তারই নামে আইনিভাবে ট্রান্সফার হতে চলেছে। ঠিক সেই সময় মিটিং হলের বিশাল কাঠের প্রধান দরজাটা সশব্দে খুলে গেল। একজন অ্যাটেন্ডেন্ট হুইলচেয়ারে করে বৃদ্ধ আমজাদ হোসেনকে ভেতরের রাজকীয় মঞ্চে নিয়ে আসলো। উপস্থিত সমস্ত ডিরেক্টররা সম্মানে নিজেদের আসন ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। বয়সের ভারী বোঝা এবং দীর্ঘদিনের অসুস্থতায় আমজাদ হোসেনকে বেশ দুর্বল ও জীর্ণ দেখাচ্ছিল ঠিকই, কিন্তু তার চোখের সেই চিরচেনা তীক্ষ্ণতা আর ব্যক্তিত্বের রাজকীয় তেজ আগের মতোই প্রখর ও অক্ষুণ্ণ ছিল। তিনি ডায়াসের মাইকটি নিজের হাতে তুলে নিয়ে অত্যন্ত ধীর কিন্তু গম্ভীর ও বজ্রকণ্ঠে বলতে শুরু করলেন, আজ আমি এই বিশেষ মঞ্চে এই বিশ্ববিখ্যাত কোম্পানির নতুন মূল চালিকা শক্তি ও কর্ণধারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে যাচ্ছি। শেহজাদ এই কথা শোনা মাত্রই নিজের ঠোঁটির কোণে এক বিজয়ী মুচকি হাসি ফুটিয়ে তুলল এবং নিজের কোটি টাকার ব্ল্যাক জ্যাকেটের বোতাম সগর্বে ঠিক করতে লাগল। কিন্তু তার পরের মুহূর্তেই আমজাদ হোসেনের মুখ থেকে বেরিয়ে আসা কথাগুলো পুরো কনফারেন্স রুমে যেন এক পারমাণবিক বোমার মতো ফাটল। তিনি স্পষ্ট গলায় বললেন, আজ থেকে, এই মুহূর্ত থেকে অ্যাপেক্স গ্লোবাল টেকনোলজিসের নতুন চেয়ারপারসন এবং ম্যানেজিং ডিরেক্টর এমডি পদের দায়িত্বভার গ্রহণ করবে অনন্যা হোসেন। পুরো সুবিশাল হলঘর এক মুহূর্তের জন্য যেন স্থবির ও হতবাক হয়ে গেল। শেহজাদের মুখের সেই চওড়া হাসি এক সেকেন্ডে মিলিয়ে গিয়ে পুরো চেহারা ফ্যাকাশে ও ফ্যাকশাটে সাদা হয়ে গেল। অনন্যা নিজেও দরজার বাইরে দাঁড়িয়ে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে চরম চমকে গেল। সে দ্রুত হেঁটে হলের ভেতরে প্রবেশ করে অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলল, বাবা, এসব আপনি কি বলছেন? আমি তো এই কর্পোরেট দুনিয়ার কিছুই জানি না। আমি কিভাবে এত বড় দায়িত্ব? আমজাদ হোসেন অত্যন্ত স্নেহপূর্ণ ও ভেজা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে পরম মমতায় বললেন, আমি যা বলছি সম্পূর্ণ সজ্ঞানে এবং অনেক ভেবেচিন্তেই বলছি মা। শেহজাদ আর নিজের ভেতরের হিংস্র রাগ ও অহংকার সামলাতে পারল না। সে সজোরে ও হিংস্রভাবে কাঠের টেবিল চাপড়ে চেয়ার ঠেলে দাঁড়িয়ে পড়ে চিৎকার করে উঠল, ড্যাড, এটা আপনি কি পাগলামি করছেন? এই কোম্পানি আমার রক্ত গড়া, আমার জন্মগত এবং আইনি অধিকার এটা। আপনি এক বাইরের মেয়েকে এটা দিয়ে দিতে পারেন না। বৃদ্ধ আমজাদ হোসেন নিজের আসন থেকে অত্যন্ত শান্ত ও শীতল গলায় জবাব দিলেন, না শেহজাদ, কোনো কোম্পানি বা রাজত্ব কোনোদিন তার হয় না যার শুধু রক্ত মিলেছে, বরং সাম্রাজ্য তার হয় যে সেটাকে মেধা, যোগ্যতা আর মানবিকতার সাথে সামলাতে পারে। আর তুমি সেই যোগ্যতা ও মানসিকতা অনেক আগেই নিজের অহংকারের আগুনে পুড়িয়ে হারিয়েছ। বৃদ্ধ আমজাদ হোসেনের চোখে এক অদ্ভুত হতাশা আর পিতৃত্বের গভীর কষ্ট নেমে এলো। তিনি উপস্থিত সবার সামনেই উচ্চস্বরে বললেন,
যে পুরুষ নিজের ঘরের বিবাহিতা স্ত্রীর ন্যূনতম সম্মান রক্ষা করতে জানে না, যাকে সকলের সামনে দাসীর মতো অবদমিত ও অপমান করে নিজের পৈশাচিক আনন্দ পায়, সে আমার এই হাজার হাজার খেটে খাওয়া কর্মচারীর সম্মান আর রুটিরুজির দায়িত্ব কি করে সামলাবে? সে তো এক নিমেষে সবাইকে ধ্বংস করে দেবে। পুরো বিশাল ঘর একদম পিনপতন শান্ত ও থমথমে হয়ে গেল। শেহজাদ এক মুহূর্তেই বুঝতে পারল আমজাদ হোসেন তার আড়ালে থাকা সমস্ত কুকীর্তি ও নোংরাদির কথা জেনে গেছেন। সেই কাল রাত্রির মেঝে মোছানোর জঘন্য ঘটনা, সেই চরম মানসিক নির্যাতন, কোনো কিছুই তার বাবার তীক্ষ্ণ নজর এড়ায়নি। আমজাদ হোসেন এবার আরও কিছু ধ্রুব সত্য সবার সামনে নথিপত্র সহ তুলে ধরলেন। আমি এই অনন্যাকে গত 2 বছর ধরে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছি। সে নীরবে পর্দার আড়াল থেকে নিজের ঘরের কোণে বসে এই কোম্পানির অনেক ডুবন্ত ও লোকসানি প্রজেক্ট নিজের মেধা দিয়ে সামলেছে। শেহজাদ, তুমি যেসব ভুল হঠকারী ও অহংকারী সিদ্ধান্ত নিয়ে এই কোম্পানিকে দেউলিয়া হওয়ার খাদের কিনারে ঠেলে দিয়েছিলে, অনন্যাই নিজের প্রখর বিজনেস বুদ্ধিতে সেই সব জটিল ফাইল শুধরে দিয়ে কোম্পানিকে প্রতিবার নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছে। শেহজাদ চরম বিস্ময়ে ও অপমানে পুরোপুরি হতভাগ হয়ে গেল। সে আজ জীবনের প্রথমবার জানতে পারল যে সমস্ত সফল আন্তর্জাতিক প্রজেক্টগুলোর ক্রেডিট সে নিজের নামে চালিয়ে মিডিয়াতে অহংকারে ভুগেছে, তার পেছনে আসলে অনন্যারই দিনরাতের অক্লান্ত পরিশ্রম, চোখের জন আর তীক্ষ্ণ মেধা লুকিয়েছিল। কিন্তু এত কিছুর পরেও শেহজাদের ভেতরের সেই বিষাক্ত অহংকার ও পুরুষতান্ত্রিক দম্ভ মরেনি। সে ক্ষোভে ও আক্রোশে ফেটে পড়ে ফুঁসতে ফুঁসতে বলল, তার মানে শেষমেশ এই এক সাধারণ সস্তা মেয়েমানুষ আমার বাবার তৈরি চেয়ারে বসে আমার কোম্পানি চালাবে? অনন্যা এবার আর চুপ করে সহ্য করল না। সে জীবনের প্রথমবার নিজের মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে সোজা শেহজাদের হিংস্র চোখে চোখ রেখে দৃপ্ত ও বজ্রকণ্ঠে বলল, হ্যাঁ শেহজাদ হোসেন, তুমি একদম ঠিক কথা বলেছ। এই সেই সাধারণ মেয়েমানুষ যাকে একদা তুমি তোমার মদ্যপান বন্ধুদের সামনে নোংরা মেঝে মুছিয়ে আনন্দ পেয়েছিলে। আজ সময়ের চাকা ঘুরে সেই মেয়েমানুষটি এই রাজকীয় কোম্পানির সিংহাসনে বসে তোমাকে নিয়ন্ত্রণ করবে। পুরো হলের মানুষ স্তব্ধ ও নির্বাক হয়ে এই ঐতিহাসিক দৃশ্য দেখছিল। শেহজাদের পুরো মুখ রাগে, ক্ষোভে আর চরম অপমানে আগুনের গোলার মতো জ্বলতে লাগল। আমজাদ হোসেন তৎক্ষণাৎ লিগাল উকিলকে ইশারা করে আইনি ডিক্রি ও সমস্ত কাগজপত্র অনন্যার সামনে রাখলেন এবং নিজের সই সম্পন্ন করে দিলেন। অফিসিয়ালি ঘোষণা হয়ে গেল, আজ থেকে এই কোম্পানির সমস্ত পলিসি ও বড় সিদ্ধান্ত অনন্যা একাই নেবে। অনন্যার হাত দুটো হালকা কাঁপছিল। সে জীবনে কোনোদিন এই অঢেল ক্ষমতা, কোটি টাকা বা রাজকীয় সম্পদের লোভ করেনি। সে শুধু একজন অর্ধাঙ্গিনী হিসেবে তার প্রাপ্য ন্যূনতর সম্মানটুকু চেয়েছিল। কিন্তু নিয়তির এই অদ্ভুত ও রূপালী খেলায় আজ সে সেই একই ক্ষমতার সর্বোচ্চ শীর্ষে এসে দাঁড়িয়েছে, যেখানে দাঁড়িয়ে শেহজাদ একদিন তাকে পায়ের নিচে পদদলিত ও পিষ্ট করেছিল। পরের দিন সকালে দেশের সমস্ত নামকরা খবরের কাগজে আর লিডিং নিউজ চ্যানেলে একটাই ব্রেকিং নিউজ ফ্ল্যাশ চলছিল। সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের কন্যা হলেন হাজার কোটি টাকার আইটি সাম্রাজ্যের নতুন মালকিন। স্বামীর হাত থেকে এক লহমায় ছিনিয়ে নিয়েন ক্ষমতার চাবিকাঠি। এপেক্স গ্লোবাল টেকনোলজিসে শতাব্দীর সবচেয়ে বড় ও ঐতিহাসিক রদবদল। অফিসেও এই নিয়ে চরম চাঞ্চল্য, ভয় আর এক নজিরবিহীন উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। এতদিন যে উচ্চপদস্থ কর্মচারীরা অনন্যাকে দেখে মুখ টিপে হাসত ও তাচ্ছিল্যের চোখে দেখত, তারাই আজ করিডরে তাকে দেখা মাত্রই সসম্ভ্রমে মাথা ঝুঁকিয়ে হাত জোর করে কুর্নিশ ও অভিবাদন জানাচ্ছে। কিন্তু শেহজাদ ভেতরে ভেতরে এক ভয়াবহ প্রতিহিংসার আগুনে দিনরাত জ্বলে পুড়ে ছাই হচ্ছিল। তার মনে হচ্ছিল তার সারা জীবনের লালিত অহংকার, আভিজাত্য আর পুরুষতন্ত্রের দম্ভ এক নিমেষে ধুলোয় মিশে গেছে। তার ভেতরের ইগো প্রতি মুহূর্তে ক্ষতবিক্ষত হচ্ছিল এই ভেবে যে এখন থেকে তাকে এই অফিসে টিকে থাকতে হলে বা 1 টাকাও খরচ করতে হলে অনন্যার লিখিত নির্দেশ ও পারমিশন মেনে চলতে হবে। সেদিন অনন্যা প্রথমবার কোম্পানির প্রধান চেয়ারপারসনের সেই বিলাসবহুল ও রাজকীয় কাচের কেবিনে গিয়ে বসল। এই সেই ড্রিম কেবিন যেখানে বসার রঙিন স্বপ্ন শেহজাদ তার কৈশোর থেকে দেখে আসছিল। অনন্যা সদ্যই সেই আরামদায়ক রিভলভিং চেয়ারে বসে একটা অতি গোপনীয় ফাইলের পাতা খুলেছে, ঠিক এমন সময় বাইরের সেক্রেটারির কোনো পারমিশন বা তওয়াক্কা না করেই সজোরে লাথি মেরে দরজা খুলে শেহজাদ ভেতরে হিংস্রভাবে প্রবেশ করল। তার মুখে একটা কুৎসিত ও শয়তানি হাসি খেলা করছিল। খুব তো ক্ষমতার মজা লুটছ, তাই না অনন্যা? ভাবছ ড্যাডকে হাত করে তুমি এই সাম্রাজ্যের রানী হয়ে গেছ? অনন্যা অত্যন্ত শান্ত, স্থির ও গভীর চোখে তার দিকে তাকিয়ে শীতল গলায় বলল,
শেহজাদ, তুমি জীবনে যা কিছু পেয়েছিলে, এই অর্থ, এই গাড়ি, এই স্ট্যাটাস, তা তোমার নিজের কোনো যোগ্যতায় পাওনি, সব বাবার দয়ায় পেয়েছিলে। কিন্তু আজ তুমি যা কিছু হারিয়েছ, সেটা তুমি সম্পূর্ণ তোমার নিজের অহংকার আর কুৎসিত কর্মের দোষেই হারিয়েছ। শেহজাদ রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে টেবিলের ওপর 2 হাত রেখে ঝুঁকে পড়ে হিস হিস করে সাপ খোলার মতো গর্জে উঠল। বেশি আকাশে উড়ো না অনন্যা, ভুলে যেও না তুমি আইনত এখনও আমারই ঘরের কেনা স্ত্রী। অনন্যা খুব ধীর লয়ে এবং এক অদ্ভুত তাচ্ছিল্যের হাসি হাসল। তাই নাকি? কিন্তু তুমি কি নিজের এই কুৎসিত জীবনে কোনোদিন একজন স্বামী হওয়ার ন্যূনতম দায়িত্ব, কর্তব্য বা সম্মানবোধ পালন করেছ, যে আজ এই দাবি করছ? শেহজাদ কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ ও থমকে গেল। তার ধূর্ত মগজে কোনো উত্তর ছিল না। তারপর সে সজোরে ও হিংস্রভাবে ওক কাঠের দামি টেবিলে একটা ঘুষি মেরে ফাইলগুলো উড়িয়ে দিয়ে বলল, লিখে রাখো মেয়ে মানুষ, আমি তোমাকে এই রাজকীয় চেয়ারে বেশি দিন শান্তিতে ঘুমাতে বা বসতে দেব না। আমি তোমাকে রাস্তায় নামিয়ে ছাড়ব। এই বলে সে পা ঠুকে গটগট করে কেবিন থেকে বেরিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে তার চোখের মণিতে যে ভয়ঙ্কর হিংসা, আদিম ঘৃণা আর আক্রোশের লাল আলো ছিল, তা স্পষ্টতই এক আসন্ন বড় বিপদের ও ষড়যন্ত্রের সংকেত দিচ্ছিল। এরপর বেশ কিছুদিন কেটে গেল। অনন্যা তার তীক্ষ্ণ মেধা, মার্জিত ব্যবহার আর দিনরাতের অক্লান্ত পরিশ্রম দিয়ে পুরো কোম্পানির ভেতরের জরাজীর্ণ খোলসটাই পাল্টে দিতে শুরু করল। আগে যেখানে শেহজাদ কথায় কথায় সাধারণ কর্মচারীদের কুকুরের মতো অপমান করত, তাদের ফাইল ছুঁড়ে মারত, অনন্যা সেখানে নিজে এগিয়ে গিয়ে তাদের সমস্যাগুলো অত্যন্ত মন দিয়ে ও মায়ের মতো শুনল। সে কর্মচারীদের কাজের পরিবেশ উন্নত করল, স্যালারি স্ট্রাকচার রিভাইজ করল এবং তাদের কাজের মূল্যায়ন করল। ধীরে ধীরে কোম্পানির পুরো কর্মসংস্কৃতি এক ইতিবাচক ও সুন্দর রূপ নিতে লাগল। কর্মীরা এখন অনেক বেশি স্বাধীন, নিরাপদ ও খুশি হয়ে নিজেদের শতভাগ দিয়ে কাজ করতে লাগল, যার ফলস্বরূপ কোম্পানির প্রফিট গ্রাফ ও শেয়ার ভ্যালু হু হু করে রকেটের গতিতে বাড়তে শুরু করল। দেশের সমস্ত মিডিয়া, বিজনেস ম্যাগাজিন আর কর্পোরেট ফোরামগুলো অনন্যার এই যুগান্তকারী নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। কিন্তু অনন্যার প্রতিটি নতুন সফলতার খবর আর টিভির স্ক্রিন শেহজাদের জ্বলন্ত রাগে পেট্রোলের মতো ঘি ঢালতে লাগল। তার মনে হতে লাগল যে এই সাধারণ মেয়েটা তার জীবন থেকে তার সমস্ত পুরুষালী পরিচয়, সম্মান আর বেঁচে থাকার অধিকারটুকুও কেড়ে নিচ্ছে। একদিন গভীর রাতে শেহজাদ আকণ্ঠ দামি মদ গিলে সম্পূর্ণ মাতাল অবস্থায় টলটল করে হোসেন ভিলার বাড়ি ফিরল। অনন্যা তখন নিজের বেডরুমে বসে গভীর মনোযোগ দিয়ে ল্যাপটপে আগামী সপ্তাহের একটি অত্যন্ত ভাইটাল ও ইন্টারন্যাশনাল প্রজেক্টের কাজ করছিল। শেহজাদ ঘরে ঢুকেই সজোরে লাথি মেরে ঘরের দরজা বন্ধ করে ভেতর থেকে লক করে দিল। চোখ দুটো জবা ফুলের মতো লাল করে সে অনন্যার দিকে শিকারী নেকড়ের মতো এগিয়ে এসে বিকৃত গলায় বলল, তুমি কি ডাইনি বিদ্যা বা জাদুমন্ত্র করেছ? হ্যাঁ, পুরো অফিস, ড্যাড, দেশের মিডিয়া সবাইকে আমার নিজের রাজত্বে আমারই বিরুদ্ধে লেলিয়ে দিয়েছ, আমাকে এক ঘরে করে দিয়েছ। অনন্যা নিজের ভেতরের ভয়ে চেপে শান্ত থাকার আপ্রাণ চেষ্টা করে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে বলল, আমি কারো বিরুদ্ধে কাউকে লেলিয়ে দিইনি শেহজাদ। তুমি নিজের এই ধ্বংসাত্মক অবস্থা নিজের অহংকার আর মদের নেশাই নিজেই করেছ। রাত অনেক হয়েছে, দয়া করে এই মাতলামি বন্ধ করে ঘুমাতে যাও। মিথ্যুক ডাইনি কোথাকার, বলে শেহজাদ রাগে অন্ধ ও উন্মত্ত হয়ে টেবিল থেকে অনন্যার লাখ টাকার বিজনেস ল্যাপটপটা 2 হাতে তুলে নিয়ে সজোরে মার্বেলের মেঝের উপর আছড়ে ফেলল। ল্যাপটপটি চোখের পলকে ভেঙে টুকরো টুকরো ও চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। অনন্যা এই আকস্মিক ও হিংস্র শারীরিক আক্রমণ দেখে চরম ভয় পেয়ে বিছানার কোণার দিকে পিছিয়ে গেল, কিন্তু সে এবারও চোখের এক ফোঁটা জলও ফেলল না। সে নিজের ভেতরের সমস্ত শক্তি সঞ্চয় করে অত্যন্ত শক্ত ও তীব্র গলায় বলল, জিনিসপত্র ভাঙচুর করা আর নারীদের ওপর হাত তোলা, এটাই তোমার পুরুষত্বের আসল রূপ। এর বাইরে নিজের ক্ষমতায় একটা প্রজেক্ট পাশ করানোর যোগ্যতা তো তোমার কোনোদিন ছিল না, আর পারোই বা কি তুমি? এই চরম সত্য কথায় শেহজাদ নিজের হিতাহিত জ্ঞান সম্পূর্ণ শূন্য হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে অনন্যার ফর্সা হাত দুটো অত্যন্ত শক্ত ও নিষ্ঠুরভাবে চেপে ধরে মুচড়ে দিল। তুমি আজকাল নিজেকে বড্ড বেশি ডন বা পাওয়ারফুল ভাবতে শুরু করেছ, তাই না? আমি চাইলে 1 সেকেন্ডে তোমার এই গলার নলি আর এই অহংকারের তেজ। অনন্যা তীব্র ব্যথায় ও যন্ত্রণায় ককিয়ে উঠল। ঠিক তখনই ঘরের বন্ধ দরজার দিক থেকে একটা পাহাড় ভাঙার মতো বাজখাই ও ক্রোধোন্মত্ত আওয়াজ ভেসে এলো। শেহজাদ!
দুজনেই প্রচণ্ড চমকে গিয়ে দরজার দিকে ঘাড় ঘুরিয়ে দেখল দরজার লক ভেঙে সেখানে হুইলচেয়ার ছেড়ে লাঠিতে ভর দিয়ে স্বয়ং আমজাদ হোসেন দাঁড়িয়ে আছেন। রাগে ও ক্ষোভে তার বৃদ্ধ সারা শরীর থরথর করে কাঁপছে, চোখের দৃষ্টি দিয়ে যেন আগুন বেরোচ্ছে। তিনি নিজের লাঠি সজোরে মেঝেতে ঠুকে ধমকে উঠে বজ্রকণ্ঠে বললেন, যদি আজকের এই পবিত্র রাতের পর তুই অনন্যার গায়ে একটা নখের আঁচড়ও কাটিস বা ওর গায়ে হাত তোলার দুঃসাহস করিস, তবে আমি তোকে শুধু এই কোম্পানি বা সম্পত্তি নয়, আমার এই হোসেন ভিলা এবং আমার জীবন থেকেও চিরতরে ঘাড় ধাক্কা দিয়ে ত্যায্য পুত্র করে রাস্তায় বের করে দেব। তখন তোকে রাস্তার কুত্তারাও চিনবে না। পিতার এই অভূতপূর্ব রুদ্রমূর্তি আর ত্যায্য করার হুমকি দেখে শেহজাদ ভয়ে ও সজ্ঞানে অনন্যার হাত ঝটকা দিয়ে ছেড়ে দিল। কিন্তু তার কুৎসিত চেহারা এবার আর কোনো সাধারণ রাগ বা ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল না। তার পরিবর্তে সেখানে দানা বেঁধেছিল এক হাড় হিম করা, শয়তানি ও বিপজ্জনক নীরবতা। সে আর একটা শব্দ উচ্চারণ না করে অনন্যার দিকে এক চিলতে বিষাক্ত দৃষ্টি হেনে হন হন করে ঘর থেকে বেরিয়ে অন্ধকার রাতেই গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আর সেই কাল রাত্রেতেই সে মদের বোতল হাতে নিয়ে একটা চূড়ান্ত ও পৈশাচিক সিদ্ধান্ত নিল। যদি নিজের হারিয়ে যাওয়া কর্পোরেট সাম্রাজ্য আর পুরুষত্বের হারানো অহংকার ফেরত পেতে হয়, তবে এই অনন্যাকে এমন এক কালকুঠুরিতে বা মাটিতে নামাতে হবে যেখান থেকে সে আর কোনোদিন কোনো জন্মে মাথা তুলে উঠে দাঁড়াতে পারবে না। এর কয়েকদিন পর ভিক্টোরিয়া তথা এপেক্স গ্লোবাল টেকনোলজিসে এক বিশাল ও অভূতপূর্ব আন্তর্জাতিক বিজনেস চুক্তির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল। আমেরিকা ও ইউরোপ থেকে বিশ্বখ্যাত ইনভেস্টরদের এক বিশাল ও হাই প্রোফাইল প্রতিনিধি দল সরাসরি ঢাকায় আসতে চলেছে। এই মাল্টিমিলিয়ন ডলারের মেগা ডিলটি যদি কোনোভাবে সফল হয়, তবে কোম্পানিটি বিশ্ববাজারে সাফল্যের এক নতুন ও অনন্য শিখরে পৌঁছে যাবে। অনন্যা দিন-রাত এক করে খাওয়া দাওয়া ভুলে এই মহাগুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনের জন্য এক নিখুঁত ও বিশ্বমানের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু সেই নিজের সরল মনে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে তার এত কাছের, এত বিশ্বস্ত গণ্ডির ভেতরেই এক ভয়ানক বিষাক্ত কালনাগিনী ও পরম বিশ্বাসঘাতক লুকিয়ে আছে। সেই রাতেই শেহজাদ শহরের এক অন্ধকার ও নির্জন প্রান্তে এক সস্তা হোটেলের গোপন রুমে কোম্পানির সবচেয়ে পুরনো, বিশ্বস্ত ও ধুরন্ধর প্রধান অ্যাকাউন্ট্যান্ট রহমান সাহেবের সাথে গোপনে মিট করল। আবছা অন্ধকার আলোতে বসে শেহজাদ সিগারেটের ধোঁয়া ছেড়ে ফিসফিস করে জিজ্ঞেস করল, সব রেডি তো রহমান সাহেব? কাজটা যেন একদম নিখুঁতভাবে হয়, কোনো ক্লু যেন না থাকে। বৃদ্ধ রহমান সাহেব ভয় ও বিবেকের দংশনে থরথর করে ঘামছিলেন। তিনি গ্লাস থেকে জল খেয়ে আমতা আমতা করে বললেন, স্যার, কাজটা তো আমি আপনার কথা মতো করে দেব, কিন্তু যদি কোনোভাবে অডিটে বা সাইবার ক্রাইমের হাতে ধরা পড়ে যাই, তাহলে তো এই বুড়ো বয়সে আমার সারা জীবনের সততার কেরিয়ার আর জেল খেটে জীবন শেষ হয়ে যাবে। শেহজাদ একটা বাঁকা পৈশাচিক হাসি হেসে টেবিলের ওপর 5 কোটি টাকার একটা ব্ল্যাঙ্ক সাইন করা চেক স্লাইড করে রহমান সাহেবের সামনে রাখল। ভয় পেও না বুড়ো, তোমাকে শুধু আজকের রাতে মেইন সার্ভারে ঢোকে অনন্যার পার্সোনাল আইডি থেকে একটা ফিনান্সিয়াল ফাইল রিপ্লেস করে দিতে হবে। বাকি মিডিয়া আর পুলিশ সামলানোর দায়িত্ব আমার। এত বিপুল অঙ্কের টাকার চেক দেখে রহমান সাহেবের ভেতরের এতদিনের সততা ও লোভের চোখ চকচক করে উঠল। সে চেকটি পকেটে পুরল আর শেহজাদ মুখের ওপর সিগারেটের ধোঁয়া ছেড়ে ধীরে করে চোখ টিপে বলল, কালকের এই গ্র্যান্ড বোর্ড মিটিংয়ে ওই অনন্যা নামের মেয়ে মানুষটা বিদেশি ইনভেস্টরদের সামনে এমনভাবে কুকুরের মতো বরবাদ হবে যে পুলিশ ও সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট ওখান থেকে ওকে সোজা টেনে হেঁচড়ে লকআপে নিয়ে যাবে। ড্যাডও ওকে বাঁচাতে পারবে না। পরের দিন সকালবেলা পুরো এপেক্স কোম্পানি এক রাজকীয় ও উৎসবের আমেজে সেজে উঠেছিল। সমস্ত করিডোরে ফরেন ফ্ল্যাগ আর ফুলের মালা। নামি দামি ফরেন ইনভেস্টররা কনফারেন্স রুমের দামি সোফায় নিজেদের জায়গা নিয়েছিলেন। বাইরে অসংখ্য দেশি বিদেশি মিডিয়া, ক্যামেরা পার্সন আর নামকরা সাংবাদিকরা নিজেদের ক্যামেরার ফ্ল্যাশ আর লাইভ ট্রান্সমিশন নিয়ে রুদ্ধশ্বাসে দাঁড়িয়েছিল। অনন্যা অসীম আত্মবিশ্বাস, চোখে এক অদ্ভুত দীপ্তি, আর মার্জিত পোশাক পরিধান করে স্টেজে উঠে প্রজেক্টরের সামনে দাঁড়িয়ে নিজের প্রেজেন্টেশন দিতে শুরু করল। প্রথম 20 মিনিট সবকিছু একদম নিখুঁত, সাবলীল ও চমৎকারভাবে চলছিল। বিদেশি ইনভেস্টররা অনন্যার প্রতিটি স্লাইড দেখে প্রশংসায় মাথা ঝোঁকাচ্ছিলেন। কিন্তু যেই অনন্যা কোম্পানির ফাইনাল ফিনান্সিয়াল প্রজেকশন ও বাজেটের মূল স্লাইডটিতে মাউস দিয়ে ক্লিক করল,
হঠাৎ করে পুরো কনফারেন্স রুমের বড় প্রজেক্টর স্ক্রিনে কোম্পানির ইন্টারনাল লেজারের কিছু অত্যন্ত গোপন ও হ্যাকড ডেটা সশব্দে খুলে গেল। পুরো সুবিশাল হাইটেক হলের মধ্যে এক মুহূর্তের মধ্যে এক প্রবল হইচই, চিৎকার আর কানাকানি পড়ে গেল। সেই বিশালাকার স্ক্রিনে স্পষ্ট লাল অক্ষরে দেখা যাচ্ছিল যে কোম্পানির মেন অ্যাকাউন্ট থেকে অনন্যা হোসেনের ডিজিটাল সিগনেচার ব্যবহার করে প্রায় 50 কোটি টাকা কোনো এক বেনামি বিদেশি টেররিস্ট ও ড্রাগ অ্যাকাউন্টে অবৈধভাবে পাচার করা হয়েছে। বিদেশি ইনভেস্টররা এক নিমেষে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠলেন এবং অনন্যার দিকে চরম ঘৃণার দৃষ্টিতে তাকাতে লাগলেন। বিদেশি বিনিয়োগকারীরা চরম ক্ষোভ, রাগ এবং সীমাহীন হতাশায় নিজেদের জায়গা থেকে ছিটকে দাঁড়িয়ে পড়লেন। তাদের প্রধান প্রতিনিধি চরম বিরক্ত ও তীক্ষ্ণ সুরে চিৎকার করে উঠলেন, হোয়াট ইজ দিস ননসেন্স? এটা কি ধরনের জঘন্য জালিয়াতি? আমরা কি এখানে আমাদের কোটি কোটি ডলার নিয়ে ছেলেখেলা করতে এসেছি? অনন্যার পায়ের তলা থেকেই যেন মুহূর্তেই শক্ত মাটি সরে গেল। তার শরীর বরফের মতো হিম হয়ে আসছিল। সে অত্যন্ত কাঁপা ও অবিশ্বাসী গলায় বলল, না না, এটা কোনোভাবেই হতে পারে না। এটা নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। এটা আমার তৈরি করা অরিজিনাল ফাইল নয়। ঠিক তখনই শেহজাদের সাজানো ঘুঁটি প্রধান অ্যাকাউন্টেন্ট রহমান সাহেব নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তিনি এক নিখুঁত ও পূর্ব পরিকল্পিত নাটকীয়তার সাথে গলা কাঁপিয়ে বললেন, ম্যাম, আপনি দয়া করে আর মিথ্যা বলে পরিস্থিতি জটিল করবেন না। এই সমস্ত বেআইনি ফান্ড ট্রান্সফারের অ্যাপ্রুভাল স্বয়ং আপনার পার্সোনাল আইডি আর সিক্রেট ডিজিটাল সিগনেচার ব্যবহার করেই হয়েছে। আমি আপনাকে আগেই এই বেআইনি কাজের ব্যাপারে বারবার বারণ করেছিলাম, কিন্তু আপনি ক্ষমতার জোরে আমার কথা শোনেননি। পুরো কনফারেন্স হলের মানুষ, শেয়ার হোল্ডাররা এবং বিদেশি ইনভেস্টররা চরম সন্দেহ ও ঘৃণার চোখে অনন্যাকে দেখতে লাগল। বাইরে থেকে ছুটে আসা মিডিয়ার ক্যামেরাগুলো পাগলের মতো ফ্ল্যাশ করতে লাগল এই মেগা স্ক্যান্ডেল লাইভ কভার করার জন্য। শাহজাদ একদম হলের পেছনে দরজার কাছে পকেটে হাত দিয়ে অত্যন্ত আয়েসী ভঙ্গিতে দাঁড়িয়ে পুরো ধ্বংসের দৃশ্যটা খুব শান্তভাবে উপভোগ করছিল। তার ঠোঁটের কোণে এক চিলটে পৈশাচিক ও শয়তানি হাসি ঝুলিছিল। অনন্যার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। বুকের ভেতরটা হাতুড়ির মতো পিটছিল। সে কিছুতেই সমীকরণ মেলাতে পারছিল না যে তার ল্যাপটপ থেকে এত বড় ও নিখুঁত চক্রান্ত কিভাবে সম্ভব হল। ঠিক তখনই কনফারেন্স রুমের বিশাল কাচের দরজা ঠেলে পুলিশের অ্যান্টি ফ্রড ও সাইবার ক্রাইম ইউনিটের একটি বিশাল দল ভেতরে প্রবেশ করল। লিডিং ইন্সপেক্টর সোজা মঞ্চে অনন্যার দিকে এগিয়ে এসে অত্যন্ত কঠোর গলায় বললেন, মিসেস অনন্যা হোসেন, আপনাকে এপেক্স গ্লোবাল টেকনোলজিসের ফান্ড ফ্রড আর ইন্টারন্যাশনাল মানি লন্ডারিংয়ের সুনির্দিষ্ট অভিযোগে এই মুহূর্তেই গ্রেফতার করা হচ্ছে। ইউ হ্যাভ দ্য রাইট টু রিমেইন সাইলেন্ট। পুরো হাইটেক হলঘরটা যেন এক ভয়ানক বজ্রপাতে কেঁপে উঠল। প্রথম সারিতে বসা বৃদ্ধ আমজাদ হোসেন এই অভাবনীয় ও মর্মান্তিক দৃশ্য দেখে শকে যেন আস্ত পাথর হয়ে গেলেন। অনন্যার চোখ চরম বিস্ময় আর আতঙ্কে বড় বড় হয়ে গেল। সে হাহাকার করে চিৎকার করে বলতে লাগল, বিশ্বাস করুন অফিসার, বিশ্বাস করুন বাবা, আমি এসবের বিন্দু বিসর্গও জানি না। আমি এসব করিনি। এটা একটা সুপরিকল্পিত ফ্রেম আপ। কিন্তু সেই উত্তাল পরিস্থিতিতে কেউ তার কোনো আর্তনাদ শুনল না। দুজন মহিলা পুলিশ কনস্টেবল এগিয়ে এসে তাকে দুদিক থেকে শক্ত করে জাপটে ধরে নিয়ে যেতে লাগল। হলঘর থেকে বেরোনোর ঠিক আগের মুহূর্তে অনন্যার নজর গিয়ে পড়ল একদম পেছনে দাঁড়িয়ে থাকা শেহজাদের উপর। আর জীবনের ওই চলম ও অসহায় মুহূর্তে সে শেহজাদের চোখে সেই নিষ্ঠুর সত্যিটা দেখতে পেল, যা তার পুরো জগৎকে নিমেষে নাড়িয়ে দিল। এই পুরো নোংরা ও ভয়ঙ্কর খেলাটা আর কেউ নয়, স্বয়ং শেহজাদই খেলেছে তাকে চিরতরে ফাঁসানোর জন্য। অনন্যার ক্লান্ত ও অপমানিত চোখ থেকে দুফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এবার সেই নোনা চোখের জলে কোনো ভয়, মিনতি বা দুর্বলতা ছিল না। সেখানে দানা বেঁধেছিল চরম প্রতিশোধের দাউ দাউ করা আগুন। সেই মুহূর্তেই অনন্যা পুলিশের হাতে বন্দী অবস্থায় নিজের মনে মনে এক ভয়ঙ্কর ও অলঙ্ঘনীয় কসম খেল, শেহজাদ হোসেন, এবার আসল খেলা শুরু হবে। তুমি আগুন নিয়ে খেলেছ, আর পরের বার যদি কাউকে দিয়ে এই এপেক্স কোম্পানির মেঝে মোছানো হয়, তবে সেই মানুষটা অন্য কেউ নয়, তুমি নিজেই হবে। পুলিশ অনন্যাকে কনফারেন্স রুম থেকে বের করে নিয়ে যাচ্ছিল। পুরো অফিস করিডর জুড়ে সাংবাদিকদের হুড়োহুড়ি, বুম আর ক্যামেরার হাজারো ফ্ল্যাশ যেন অনন্যাকে অন্ধা করে দিচ্ছিল।
করিডোরে দুপাশে দাঁড়ানো সাধারণ কর্মচারীরা নিজেদের মধ্যে ফিসফিস করছিল। সত্যি কি অনন্যা ম্যাম এত বড় ফ্রড করেছেন? আমাদের তো বিশ্বাসই হচ্ছে না। এত ভালো ও অমায়িক ব্যবহার ছিল ওনার সবার সাথে। কিন্তু এই গুজবের ভিড়ে কারোর কাছেই আসল সত্যের কোনো প্রমাণ ছিল না। পুলিশ ভ্যানে ওঠার ঠিক আগে অনন্যা হঠাৎ ঘুরে দাঁড়াল। তার শান্ত, স্থির অথচ জ্বলন্ত দৃষ্টি গিয়ে সোজা শেহজাদের উপর স্থির হল। শেহজাদের চেহারায় তখনও সেই অহংকারী, বিজয়ী হাসি লেগে আছে, যে পৈশাচিক হাসিটা সে কারোর জীবন সম্পূর্ণ বরবাদ করার পর হাসে। অনন্যার মনে আর তিলমাত্র সন্দেহ রইল না, এই মাস্টারমাইন্ড শেহজাদ নিজেই। কিন্তু সে মিডিয়ার সামনে একটা কথাও বলল না, কোনো চিৎকার করল না। সে শুধু সেই প্রখর ও হিমশীতল দৃষ্টি দিয়ে শেহজাদকে কয়েক সেকেন্ড দেখল। আর অনন্যার ওই অদ্ভুত, শীতল নীরবতা শেহজাদের ভেতরের বিশাল অহংকারকে এক মুহূর্তের জন্য হলেও অজানা এক মৃত্যুর আতঙ্কে কাঁপিয়ে দিয়ে গেল। ঢাকার সেন্ট্রাল পুলিশ স্টেশনের এক অন্ধকার, স্যাঁতস্যাঁতে ও জীর্ণ সেলে শক্ত লোহার চেয়ারে বসেছিল অনন্যা। রাত জাগার মানসিক ধকলের কারণে তার চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে, কিন্তু তার চেহারায় বিন্দুমাত্র ভয় বা অপরাধবোধের ছাপ ছিল না। একজন ডিউটিরত মহিলা কনস্টেবল একটু নরম ও কৌতূহলী গলায় তাকে জিজ্ঞেস করল, ম্যাম, আপনি এত বড় কোটিপতি বাড়ির বউ, আপনার তো টাকার কোনো অভাব ছিল না। আপনি কি সত্যি এত কোটি টাকার কেলেঙ্কারি করেছেন? অনন্যা একটা স্নান কিন্তু আত্মবিশ্বাসী হাসি দিয়ে বলল, আমি যদি সত্যি এত বড় জঘন্য অপরাধ করতাম, তাহলে হয়তো এখন এত শান্ত হয়ে আপনার সামনে এই নোংরা সেলে বসে থাকতাম না। অপরাধীরা ধরা পড়লে কাঁদে, আর নির্দোষেরা লড়ার প্রস্তুতি নেয়। ঠিক সেই সময় থানার বাইরে অনেকগুলো দামি গাড়ির ব্রেক কষার আওয়াজ আর শোরগোল শোনা গেল। ব্যস্ত পায়ে লাঠিতে ভর দিয়ে ভেতরে ঢুকলেন আমজাদ হোসেন, আর তার ঠিক পেছনেই দেশের সবচেয়ে নামকরা ক্রিমিনাল লয়ারদের একটি টিম। আমজাদ হোসেন সোজা ডিউটি অফিসারের ডেস্কে গিয়ে মেঘ গর্জনের মতো আওয়াজে বললেন, আমার পুত্রবধূকে এই মুহূর্তেই রিলিজ করুন অফিসার, সে সম্পূর্ণ নির্দোষ। ইন্সপেক্টর একটু বিনয়ের সাথে তবে আইনের শক্ত গলায় বললেন, দেখুন স্যার, ওনার বিরুদ্ধে প্রমাণ খুব মজবুত। আইপি অ্যাড্রেস ও ডিজিটাল সিগনেচার ওনারই। আমজাদ হোসেন নিজের হাতের লাঠি দিয়ে সজোরে টেবিল চাপড়ে বললেন, প্রমাণ বানানোও যায় অফিসার, আর আমি খুব ভালো করেই জানি এই মিথ্যে প্রমাণ কে বানিয়েছে। আমি কোর্ট অর্ডার নিয়ে এসেছি। এই প্রথমবার অনন্যা ইমোশনাল হয়ে পড়ল। সে গারদের লোহার শিক ধরে ভাঙা গলায় ডাকল, বাবা। আমজাদ হোসেন দ্রুত সেলের কাছে এসে শিক গলে অনন্যার মাথায় হাত রেখে পরম মমতায় বললেন, একদম ঘাবড়াবে না মা, আমার তোমার ওপর নিজের জীবনের চেয়েও বেশি ভরসা আছে। তুমি আমার শুধু বৌমা নাও, তুমি আমার মেয়ে। এই কথাগুলো ছিল সেই জাদুর কাঠির মতো, যা অনন্যা বহু বছর ধরে এই অহংকারী পরিবারের চাতক পাখির মতো অপেক্ষায় ছিল। ভরসা, সম্মান আর একজন পিতার মতো আপনজনের স্নেহের স্পর্শ পেয়ে তার চোখ থেকে বাঁধভাঙা জল বেরিয়ে এলো। কিন্তু এবার এই জল কোনো কষ্ট বা অপমানের ছিল না। এই জল ছিল পরম প্রাপ্তির ও ভালোবাসার। ওদিকে রাজকীয় হোসেন ভিলাতে শেহজাদ নিজের বিলাসবহুল স্টাডি রুমে বসে দামি ইম্পোর্টেড স্কচ খাচ্ছিল। তার মনে হচ্ছিল সে জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা জিতে নিয়েছে। অনন্যা এবার জেলের ঘানি টানবে, আর পুরো এপেক্স সাম্রাজ্য আবার তার পায়ের কাছে এসে কুকুরের মতো লুটিয়ে পড়বে। ঠিক তখনই তার দীর্ঘদিনের বন্ধু রনি অত্যন্ত চিন্তিত মুখে ভেতরে ঢুকল। ভাই শেহজাদ, মনে হচ্ছে তুই ব্যাপারটা একটু বেশিই বিগড়ে ফেলেছিস। জালিয়াতির কেসটা বড্ড সিরিয়াস হয়ে গেছে। সেন্ট্রাল ইনভেস্টিগেশন টিম ইনভলভ হয়েছে। শেহজাদ একটা বিকৃত হেসে গ্লাসে চুমুক দিয়ে বলল, আরে আমি তো ঠিক এটাই চেয়েছিলাম। ওই ডাইনিটাকে একেবারে শেকড় থেকে উপড়ে ফেলেছি। রনি একটু সন্দিহান হয়ে বলল, কিন্তু যদি কোনোভাবে অনন্যা নিজেকে নির্দোষ প্রমাণ করে ফেলে? আঙ্কেল তো ওর পেছনে উঠে পড়ে লেগেছেন। শেহজাদের চোখের দৃষ্টি সাপের মতো ঠান্ডা ও বিষাক্ত হয়ে গেল। সে নিচু গলায় বলল, সেই সুযোগ ও আর কোনোদিন পাবে না। রনি অবাক হয়ে নিজের বন্ধুর দিকে তাকিয়ে রইল। সে বলল, তুই সত্যি খুব বদলে গেছিস শাহজাদ। ক্ষমতার আর ইগোর লোভ তোকে একদম অন্ধ আর অমানুষ করে দিয়েছে। কয়েক সেকেন্ডের জন্য স্টাডি রুমটা শ্মশানের মতো শান্ত হয়ে গেল। তারপর শেহজাদ গ্লাসটা টেবিলে সজোরে রেখে দাঁতে দাঁত চেপে বলল, শোন রনি, যখন কোনো মানুষের কাছ থেকে তার জন্মগত যোগ্যতার সিংহাসন ছিনিয়ে নেওয়া হয় না, তখন সে আর সাধারণ মানুষ থাকে না। সে নিজের অধিকার ফিরে পেতে পশু হয়ে যায়। রনি সেই রাতে প্রথমবার শেহজাদকে দেখে সত্যিই ভয় পেয়েছিল।
সে বুঝতে পেরেছিল শেহজাদ এখন শুধু রাগের বশবর্তী হয়ে কাজ করছে না, সে এক অন্ধ ইগো আর প্রতিহিংসার সাগরে পুরোপুরি ডুবে গিয়ে নিজের ধ্বংস ডেকে আনছে। পরের দিন ঢাকার জাজ কোর্টে প্রবল ও দীর্ঘ আইনি লড়াইয়ের পর অনন্যাকে আপাতত অত্যন্ত কড়া শর্ত সাপেক্ষে অস্থায়ী জামিন দেওয়া হল। কিন্তু মিডিয়া ট্রায়ালে সে ততক্ষণে দেশের সবচেয়ে বড় অপরাধী হিসেবে সাব্যস্ত হয়ে গেছে। শহরের প্রতিটি নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজে তার ছবি লুপে চলছিল। অ্যাপেক্স গ্লোবাল টেকনোলজিসের কোটিপতি মালকিনের আসল চেহারা ফাঁস, স্বামীকে সরিয়ে ক্ষমতা দখল করে করলেন মহা কেলেঙ্কারি। কোর্ট থেকে ফেরার পথে অনন্যা গাড়ির কাঁচ দিয়ে বাইরের এসব খবর আর মানুষের প্ল্যাকার্ড দেখছিল, আর তার চোখ ভিজে উঠছিল। ঠিক তখনই আমজাদ হোসেন অত্যন্ত স্নেহের সাথে তার কাঁপতে থাকা হাতটা ধরলেন। সত্যিটা সবার সামনে আসতে একটু সময় লাগে ঠিকই মা, কিন্তু সত্যি কোনোদিন মিথ্যের কাছে হারে না। অনন্যা একটা দীর্ঘশ্বাস ফেলে ভয় মেশানো গলায় জিজ্ঞেস করল, বাবা, যদি শেষ পর্যন্ত আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারি, তখন কি হবে? আপনার সম্মানটাও তো মাটিতে মিশে যাবে। আমজাদ হোসেন একটু হেসে অত্যন্ত দৃপ্ত ও আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, তাহলে আমি আমার নিজের জন্ম দেওয়া ছেলের বিরুদ্ধে এই পুরো দুনিয়ার সাথে একাই ঢাল হয়ে লড়ে যাব। অনন্যা একেবারে চুপ হয়ে গেল। সেই মুহূর্তেই তার জীবনে প্রথমবার এই মহান উপলব্ধি হল যে মানুষের সাথে মানুষের রক্তের সম্পর্কের চেয়েও পরম বিশ্বাসের সম্পর্ক অনেক বেশি শক্তিশালী ও পবিত্র হয়। এর ঠিক কয়েকদিন পরই অ্যাপেক্স গ্লোবাল টেকনোলজিসে শেয়ার হোল্ডারদের এক ইমার্জেন্সি মিটিং ডাকা হল। শেহজাদ অত্যন্ত রাজকীয় ভঙ্গিতে দামি স্যুট পরে আবার সেই চেয়ারম্যানের কাচের চেয়ারে গিয়ে বসল। কিন্তু এক অদ্ভুত ও দমবন্ধ করা শূন্যতা কাজ করছিল পুরো অফিসে। সে তার স্বপ্নের চেয়ারটা ফিরে পেয়েছিল ঠিকই, কিন্তু যে সম্মান আর ভয় সে আশা করেছিল সেটা সে পেল না। পুরো অফিসে আগে অনন্যার সময় যে প্রাণবন্ত আর উৎসবমুখর পরিবেশ ছিল তা পুরোপুরি উধাও হয়ে গিয়ে এক শ্মশানের নীরবতা নেমে এসেছিল। কর্মীরা শেহজাদকে দেখে ভয়ে মাথা নিচু করত ঠিকই, কিন্তু আড়ালে তাকে চরম ঘৃণা করত। একদিন দুপুরে এক জুনিয়র কর্মী কিছু জরুরি ফাইল নিয়ে আসার সময় নার্ভাস হয়ে ভুল করে শেহজাদের ডেস্কে একটা ফাইল ফ্লোরে ফেলে দেয়। শেহজাদ ক্ষিপ্ত হয়ে বন্য জন্তুর মতো চিৎকার করে উঠল, ইউ ইডিয়েট, তুই অন্ধ নাকি? আমি এক্ষুনি তোকে চাকরি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। গেট আউট! বেচারা ছেলেটা ভয়ে থরথর করে কাঁপতে লাগল। ঠিক তখনই কনফারেন্স রুমের খোলা দরজা দিয়ে একটা অত্যন্ত পরিচিত, শান্ত অথচ তলোয়ারের মতো তীক্ষ্ণ আওয়াজ ভেসে এলো। ভয় দেখিয়ে হয়তো কিছুদিন মানুষ চালানো যায়, কিন্তু একটা আস্ত কোম্পানি চালানো যায় না শেহজাদ। সবাই চরম চমকে দরজার দিকে তাকালো। স্বয়ং অনন্যা সেখানে মাথা উঁচু করে, পরনে একটি ফর্মাল ব্লেজার আর চোখে কালো চশমা নিয়ে দেবীর মতো দাঁড়িয়ে আছে। পুরো অফিস স্টাফ বিস্ময়ে হতবাক। শেহজাদের চোখ রাগে কুঁচকে গেল। সে দাঁত ঘষে বলল, তুমি এই অফিসে কি করছো? ক্রিমিনাল আর চোরদের এই বিল্ডিংয়ে ঢোকার কোনো পারমিশন নেই। সিকিউরিটি। অনন্যা অত্যন্ত ধীর আত্মবিশ্বাসী পদক্ষেপে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আমি আমার নিজের কোম্পানিকে চোর ছ্যাঁচটাদের হাত থেকে বাঁচাতে এসেছি। আইনত এই কোম্পানি এবং এর চেয়ারপারসনের পদ এখনও আমার। শেহজাদ একটা শয়তানি হাসি দিয়ে বলল, ভুল কথা, তোমার বিরুদ্ধে ফ্রডের ইনভেস্টিগেশন চলছে। তুমি নিজেকেই নিজে বাঁচাতে পারছো না, আবার এসেছো কোম্পানি বাঁচাতে? হোয়াট এ জোক! অনন্যার কোনো কথা না বলে নিজের ডিজাইনার হাতব্যাগ থেকে একটা ভারী লাল রঙের ফাইল বের করে শেহজাদের ডেস্কের উপর সজোরে ছুঁড়ে মারল। আমি হয়তো নিজেকে বাঁচানোর ফাইনাল প্রমাণ এখনও পুলিশের হাত থেকে পাইনি, কিন্তু তোমার পকেটমার কুকুর রহমান সাহেব যে আর জেলের বাইরে বাঁচতে পারবে না, তার গ্যারেন্টি আমি দিচ্ছি। শেহজাদের চেহারার রং 1 সেকেন্ডে পাল্টে সাদা হয়ে গেল। সে দ্রুত কাঁপা কাঁপা হাতে ফাইলটা খুলে দেখল। ফাইলে রহমান সাহেবের একাধিক গোপন সুইস ব্যাংক আর অফশোর অ্যাকাউন্টের ডিটেল স্টেটমেন্ট ছিল। শুধু তাই নয়, ওই অ্যাকাউন্টে যে কয়েক কোটি টাকার ট্রানজ্যাকশন হয়েছে তা সরাসরি শেহজাদের নিজস্ব একটি ফেক শেল কোম্পানির, বা যাকে ফ্রন্ট কোম্পানি বলা হয়, সেই অ্যাকাউন্ট থেকে গেছে তার অকাট্য প্রমাণ সেখানে ছিল। উপস্থিত সমস্ত বোর্ড মেম্বাররাই ডকুমেন্ট দেখে শকে জমে গেলেন। শেহজাদ দরদর করে ঘামতে শুরু করল। সে চিৎকার করে বলল, দিস ইজ ফেক, এটা সম্পূর্ণ মিথ্যে, ফ্যাব্রিকেটেড আর বানোয়াট। অনন্যা অত্যন্ত শান্ত ও ব্যঙ্গাত্মক গলায় জবাব দিল, শেহজাদ, সত্যির প্রথম প্রমাণটা অপরাধীদের কাছে সবসময় মিথ্যেই মনে হয়। গুড লাক উইথ দ্য পুলিশ। শেহজাদ আর সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে রাগে গজগজ করতে করতে রুম থেকে প্রায় পালিয়ে বেরিয়ে গেল। কিন্তু আজ প্রথমবার তার সেই চিরচেনা দম্ভের বদলে তার চোখে স্পষ্ট ধরা পড়ল চরম ভয় আর ধরা পড়ে যাওয়ার আতঙ্ক।
সেই রাতেই শেহজাদ পাগলের মতো ড্রাইভ করে শহরের এক অন্ধকার আর নির্জন গলিতে রহমান সাহেবের গোপন ডেরায় গিয়ে হাজির হল। সে দরজা ভেঙে ভেতরে ঢুকেই রহমান সাহেবের কলার চেপে ধরে হুঙ্কার দিয়ে উঠল, তুই ওই ডাইনিটাকে সব প্রমাণ বলে দিয়েছিস, তাই না? তুই বেইমানি করেছিস। রহমান সাহেব ভয়ে থর করে কাঁপছিলেন। তিনি হাত জোর করে কাঁদতে কাঁদতে বললেন, বিশ্বাস করুন স্যার, আল্লাহর কসম আমি কিছুই বলিনি। ওনারা সাইবার এক্সপার্ট দিয়ে সব বের করেছে, কিন্তু আমি আর এসবের মধ্যে নেই স্যার। আমি এই বয়সে জেলে গিয়ে পৌঁছতে পারবো না, আমি কনফেস করব। শেহজাদ পকেট থেকে একটা ধারালো সুইচ ব্লেড চাকু বের করে রহমান সাহেবের গলায় ঠেকিয়ে বলল, যদি তুই পুলিশ বা কোর্টের সামনে মুখ খুলিস তবে আমি তোকে জ্যান্ত কেটে নদীতে ভাসিয়ে দেব। তার কথা শেষ হওয়ার আগেই অন্ধকার ঘরের পেছনের খোলা দরজা থেকে একটা পরিচিত কণ্ঠস্বরে তালি বাজার আওয়াজ এলো। দুজনেই চমকে ঘুরে দেখল সেখানে অনন্যা দাঁড়িয়ে আছে, আর তার ঠিক পেছনেই সাইবার ক্রাইম ইন্সপেক্টর সহ পুলিশের একটা বড় সশস্ত্র দল। শেহজাদের হাত থেকে চাকুটা খসে ফ্লোরে পড়ল। সে স্তব্ধ হয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। অনন্যা একটা তীক্ষ্ণ বিজয়ী হাসি দিয়ে বলল, চেকমেট শেহজাদ, তোমার নোংরা খেলা এখানেই চিরতরে শেষ। রহমান সাহেব আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি ছুটে গিয়ে অনন্যার পায়ের কাছে পড়ে গিয়ে কাঁদতে শুরু করলেন। ম্যাম, আমাকে ক্ষমা করে দিন, আমি টাকার লোভে একদম অন্ধ হয়ে গিয়েছিলাম। আপনাকে ফাঁসানোর সব মাস্টার প্ল্যান এই শেহজাদ স্যারই করেছিলেন, ওই রাতের পার্টির পর থেকেই। শেহজাদ চিৎকার করে উঠল, শাট আপ ইউ বাস্টার্ড, তুই মিথ্যা বলছিস। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পুলিশ এগিয়ে এসে শেহজাদের দুই হাতে শক্ত করে হাতকড়া পরিয়ে দিল। পরের দিন সকালের মধ্যে পুরো ঢাকা শহরে মিডিয়ার খবরে যেন আগুন লেগে গেল। ব্রেকিং নিউজ, এপেক্স গ্লোবাল টেকনোলজিসের মেগা স্ক্যামের আসল অপরাধী গ্রেপ্তার। নিজের স্ত্রীকে ফাঁসাতে গিয়ে ফেসে গেলেন খোদ শেহজাদ হোসেন। মিডিয়ার সাধারণ মানুষের কাছে শেহজাদ এবার হয়ে গেল এক চরম ঘৃণিত নীচ ভিলেন। আর অন্যদিকে অনন্যা তার হারানো সম্মান ফিরে পেয়ে সম্পূর্ণ কলঙ্ক মুক্ত হয়ে আবার মাথা উঁচু করে কোম্পানির চেয়ারপারসনের আসনে গিয়ে বসল। কয়েক সপ্তাহ পর সেশন কোর্টের চূড়ান্ত রায় এলো। সমস্ত উপযুক্ত ডিজিটাল প্রমাণের ভিত্তিতে অনন্যাকে আদালত সসম্মানে পুরোপুরি নির্দোষ বলে ঘোষণা করল। আর জালিয়াতি, মানি লন্ডারিং ও চক্রান্তের অপরাধে শেহজাদকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হল। কোর্ট থেকে বেরোনোর সময় হাজার হাজার সাংবাদিক অনন্যাকে ঘিরে ধরে ছবি তুলতে লাগল, তাকে কর্পোরেট কুইন বলে আখ্যা দিল। কিন্তু আশ্চর্যের বিষয়, এত বড় জয়ের পরেও অনন্যার চোখে কোনো উল্লাস বা অহংকার ছিল না। সেখানে ছিল এক গভীর চাপা কষ্ট, কারণ এই লোকটা যতই অপরাধী হোক না কেন, একসময় এই শেহজাদকেই সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিল। ওদিকে জেলের প্রথম দিকের দিনগুলো শেহজাদের কাছে আক্ষরিক অর্থেই এক ভয়াবহ নরকবাসের মতো ছিল। সেখানে তার কোনো ভিআইপি স্ট্যাটাস, কোটি টাকার ব্যাংক ব্যালেন্স বা বংশের ইগো কাজ করল না। যে মানুষটা একদিন ইম্পোর্টেড ইটালিয়ান লেদারের চেয়ার ছাড়া বসত না, যাকে এসি ছাড়া ঘুম আসত না, তাকে আজ মাটিতে বসে সাধারণ দাগি আসামিদের সাথে এক লাইনে দাঁড়িয়ে জেলের ডাল রুটি খেতে হচ্ছিল। একদিন সকালে জেলের কঠোর জেলার এসে শেহজাদের হাতে একটা নোংরা ভেজা ন্যাকড়া আর একটা প্লাস্টিকের বালতি ধরিয়ে দিয়ে হুকুম করল, যাও ওই পুরো সি ব্লকের মেঝেই নিজের হাতে পরিষ্কার করো। শেহজাদের চেহারা অপমানে আর রাগে লাল হয়ে গেল। সে ক্ষোভে ফুঁসতে ফুঁসতে বলল, হাউ ডেয়ার ইউ, তুমি জানো আমি কে? আমি শেহজাদ হোসেন, আমার বাবা এই শহরের। জেলার একটা চরম তাচ্ছিলেন হাসি হেসে তাকে থামিয়ে দিয়ে বলল, বাহারের দুনিয়ায় তুমি হয়তো কোনো লাট সাহেব বা রাজা ছিলে বাবু, কিন্তু এখানে সবাই এক। এটা জেলখানা, তোমার বাপের হোটেল না। চুপচাপ কাজে লেগে পড়ো, না হলে আজকে জুটবে ডান্ডা বেড়ি। শেহজাদ ধীরে ধীরে কাঁপা কাঁপা হাতে মেঝেতে নিচু হয়ে বসল। আর ঠিক যেই মুহূর্তে সে সেই নোংরা ন্যাকড়াটা দিয়ে জেলের রুক্ষ সিমেন্টের মেঝে মুছতে শুরু করল, তার চোখের সামনে হুড়মুড় করে ফ্ল্যাশব্যাকের মতো ফিরে এলো সেই অভিশপ্ত রাতের কথা, যেদিন ঠিক একইভাবে সে নিজের অন্ধ অহংকারের বশবর্তী হয়ে অনন্যাকে সবার সামনে মেঝে মুছতে বাধ্য করেছিল। আজ সে ঠিক একই জায়গায়, একই অপমানজনক পরিস্থিতিতে দাঁড়িয়ে। শেহজাদের হাত দুটো থরথর করে কাঁপতে লাগল, তার চোখ অনুশোচনার জলের ঝাপসা হয়ে এল।
জীবনের ওই কঠিন মেঝেতে বসে সে প্রথমবারের মতো তার কৃতকর্মের আসল জ্বালাটা হাড়ে মজ্জায় উপলব্ধি করল। সেই রাতে জেলের অন্ধকার সেলে বসে শেহজাদ হাউ হাউ করে ছোট বাচ্চাদের মতো কেঁদেছিল। হয়তো জীবন এভাবেই তার সবচেয়ে বড় শিক্ষকের রূপ ধরে শেহজাদের ভেতরের বিষাক্ত অহংকারটাকে ভেঙে গুড়িয়ে পিষে দিচ্ছিল। এর মাঝে দেখতে দেখতে ৩ মাস কেটে গেল। অনন্যার সুযোগ্য ও আধুনিক নেতৃত্বে এপেক্স গ্লোবাল টেকনোলজিস সাফল্যের এক নতুন দিগন্ত ছুঁয়ে খেলল। যে বিদেশি ইনভেস্টররা মুখ ফিরিয়ে নিয়েছিল, স্ক্যামের সত্যতা জানার পর তারা নিজেরাই আবার এসে $multi-million ডিল সাইন করে গেল। কোম্পানির প্রতিটি কর্মচারী এখন মন থেকে খুশি। আমজাদ হোসেন তার পুত্রবধূর এই অসামান্য অর্জনে বুক ভরা গর্ব অনুভব করতেন। একদিন অফিসে এই নতুন মেগাডিল উপলক্ষে এক সুন্দর সেলিব্রেশন পার্টির আয়োজন করা হল। পুরো অফিস স্টাফ অনন্যার নামে জয়ধ্বনি দিয়ে হাততালি দিচ্ছিল। অনন্যা স্টেজে উঠে মাইট হাতে নিল। সে একটু ইমোশনাল হয়ে বলল, আজ আমি এই কোম্পানির যে সুউচ্চ জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা শুধু আমার একার পরিশ্রমের ফসল নয়। এই জয় সেই মানুষগুলোর যারা আমার সবচেয়ে খারাপ এবং অন্ধকার সময় আমার পাশে বটগাছের ছায়ার মতো দাঁড়িয়েছিল। সে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা আমজাদ হোসেনের দিকে তাকিয়ে বলল, বিশেষ করে আমার বাবার কারণে। উনি সেদিন সবার বিরুদ্ধে গিয়ে আমাকে বিশ্বাস না করলে আমি আজ এখানে থাকতাম না। পুরো হলঘর প্রচণ্ড করতালিতে ফেটে পড়ল। আমজাদ হোসেনের 2 চোখ বেয়ে আনন্দের জল গড়িয়ে পড়ল। আর অন্যদিকে জেলের সেই অন্ধ কুঠুরির 4 দেওয়ালের মাঝে শেহজাদ যেন এক সম্পূর্ণ অন্য মানুষে পরিণত হয়েছিল। তার সেই রাগী উদ্ধত স্বভাব আর বিন্দুমাত্র নেই। সে এখন বেশিরভাগ সময় শান্ত থাকে, সবার সাথে খুব ভালো ব্যবহার করে, নিজের কাজ নিজে করে, এমনকি অন্য কয়েদিদেরও সাহায্য করে। একদিন জেলার এসে তাকে জানাল, তোমার সাথে ভিজিটিং রুমে একজন দেখা করতে এসেছে। শেহজাদ অবাক হয়ে বাইরে এলো। কাচের পার্টিশনের ওপারে অনন্যাকে বসে থাকতে দেখে সে যেন পাথর হয়ে গেল। কয়েক সেকেন্ড তারা দুজনেই কোনো কথা না বলে একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল। তারপর শেহজাদ গভীর অপরাধ বোধে ধীরে ধীরে নিজের নজর নিচু করে নিল। সে ভাঙা ও অনুতপ্ত গলায় বলল, কি গো, আমাকে এই ভিখারি ও কয়েদির দশায় দেখে আরও একটু অপমান করতে এসেছ? অনন্যা অত্যন্ত শান্ত স্নিগ্ধ গলায় বলল, না। শেহজাদ অবাক হয়ে মুখ তুলে জিজ্ঞেস করল, তাহলে কেন এসেছ এই নরকে? অনন্যার চোখ কিছুটা ভিজে এলো। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি শুধু এটা জানতে এসেছিলাম যে তুমি যা করেছ তার জন্য কি তোমার মনে বিন্দুমাত্র কোনো অনুশোচনা আছে? শেহজাদের 2 চোখ বেয়ে অঝরে জলের ধারা নেমে এলো। সে ফুপিয়ে কেঁদে উঠে বলল, প্রতিটা দিন, প্রতিটা সেকেন্ড আমি নরক যন্ত্রণা ভোগ করি অনন্যা। আমি নিজের আগুনে নিজেই পুড়ে ছাই হয়ে গেছি। অনন্যা চুপ করে রইল। শেহজাদ পার্টিশনের কাছে হাত রেখে ধরা গলায় বলল, আমি সব দিক থেকে হেরে গেছি অনন্যা। আমার অহংকার আমাকে খেয়েছে। আমি শেষ। অনন্যা মাথা নেড়ে বলল, না শেহজাদ, তুমি আজ হারনি। তুমি সেদিনই হেরে গিয়েছিলে, যেদিন তুমি তোমার ক্ষমতার অন্ধ অহংকারে নিজের ভেতরের মনুষ্যত্বটাকে মেরে ফেলেছিলে। কিছুক্ষণের জন্য ভিজিটিং রুমে এক ভারী নীরবতা নেমে এলো। তারপর শেহজাদ একটা গভীর নিঃশ্বাস নিয়ে অত্যন্ত মিনতি করে বলল, তুমি কি আমাকে কোনোদিন মন থেকে ক্ষমা করতে পারবে অনন্যা? অনন্যা নিজের ডিজাইনার ব্যাগটা তুলে নিয়ে উঠে দাঁড়াল। যাওয়ার আগে সে শুধু একটা কথাই বলে গেল, ক্ষমা করা হয়তো খুব সহজ শেহজাদ, কিন্তু ভেঙে যাওয়া কাঁচের মতো বিশ্বাসটা পুনরায় জুড়ে দেওয়া বড্ড কঠিন। এতটুকু বলেই সে চলে গেল, কিন্তু তার রেখে যাওয়া এই কয়েকটা শক্তিশালী কথা শেহজাদের জীবনের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিল। সে প্রতিজ্ঞা করল সে ওই বিশ্বাসটুকু আবার অর্জন করবে। আরও 3 মাস পর, অর্থাৎ মোট 6 মাসের সাজার মেয়াদ শেষ হল এবং শেহজাদ জেল থেকে মুক্তি পেল। জেলের বিশাল লোহার গেট দিয়ে যে মানুষটা বেরিয়ে এলো সে আর আগের সেই দাম্ভিক শেহজাদ হোসেন নেই। পরনে একটা খুব সাধারণ সুতির শার্ট আর ট্রাউজার, অবিন্যস্ত চুল, শান্ত বিষণ্ণ এক চেহারা আর চোখে এক অদ্ভুত নম্রতা। সে কোনো দামি গাড়ি না ডেকে একটা সাধারণ ট্যাক্সি ধরে সোজা হোসেন ভিলায় গিয়ে পৌঁছাল। কলিং বেল বাজাতেই দরজা খুলল স্বয়ং অনন্যা। দুজনেই দরজার দুপাশে বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর শেহজাদ খুব নিচু স্বরে প্রায় ফিসফিস করে বলল,
আমি কি একবার ভেতরে আসতে পারি অনন্যা? অনন্যা কোনো কথা না বলে রাস্তা ছেড়ে একপাশে দাঁড়াল। আমজাদ হোসেন ড্রয়িং রুমের সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন। শেহজাদ সোজা গিয়ে তার বাবার পায়ের কাছে হাঁটু গেড়ে পড়ে গেল। সে হাউ হাউ করে কেঁদে উঠে বলল, ড্যাড, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার কোনো যোগ্য সন্তান হতে পারিনি। আমি আপনার সম্মান ডুবিয়েছি। আমজাদ হোসেনের চোখ দুটো জলে ভরে এল। সন্তানের এই পরিণতি কোনো বাবার পক্ষেই দেখা সহজ নয়। তিনি তার কাঁপা কাঁপা হাতটা শেহজাদের মাথায় রেখে ভারী গলায় বললেন, ভুল করা মানুষ কখনো জন্মগত খারাপ হয় না রে শেহজাদ, কিন্তু যে মানুষ নিজের ভুলটা মন থেকে স্বীকার করে নিয়ে প্রায়শ্চিত্ত করে, সে সত্যিই অনেক বড় হয়ে যায়। শেহজাদ বাবার হাঁটুতে মাথা রেখে কাঁদতে লাগল। দূরে দাঁড়িয়ে থাকা অনন্যাও এই দৃশ্য দেখে আর নিজের ইমোশন ধরে রাখতে পারল না। সেই দিন দীর্ঘ অনেক বছর পর হোসেন ভিলায় এক অদ্ভুত স্নিগ্ধ শান্তি ফিরে এসেছিল। ধীরে ধীরে সময়ের প্রলেপে অনেক কিছুই বদলাতে শুরু করল। শেহজাদ তার বাবার কোম্পানিতে আবার জয়েন করল ঠিকই, কিন্তু সিইও বা ডিরেক্টর হিসেবে নয়। সে একেবারে একজন সাধারণ এন্ট্রি লেভেল কর্মচারী হিসেবে কাজ শুরু করল। সে এখন কোম্পানির প্রতিটি ছোট বড় মানুষের সাথে মাথা নিচু করে সম্মানের সাথে কথা বলে। তার এই আকাশ-পাতাল পরিবর্তন দেখে পুরনো কর্মচারীরাও হতবাক হয়ে যেত। একদিন অফিসের প্যান্ট্রির কাছে এক নতুন জয়েন করা ছেলে নার্ভাসনেসের কারণে ভুল করে এক মগ কফি ফ্লোরে ফেলে দেয়। কফি ছড়িয়ে পুরো ফ্লোর নোংরা হয়ে যায়। ছেলেটা ভয়ে সিটিয়ে যায়, ভাবে এই বুঝি শাহজাদ স্যার তাকে চাকরি থেকে বের করে দেবেন। কিন্তু শাহজাদ একটুও না রেগে খুব সুন্দর করে হাসল। সে ছেলেটার কাঁধে হাত রেখে বলল, আরে কোনো ব্যাপার না ভাই, রিল্যাক্স, এটা জাস্ট একটা দুর্ঘটনা। তারপর সে নিজেই স্টোররুম থেকে একটা মপ নিয়ে এসে ফ্লোরটা পরিষ্কার করতে শুরু করে দিল। পুরো অফিস স্টাফ স্তব্ধ হয়ে এই অভাবনীয় দৃশ্য দেখছিল। একটু দূরে নিজের কেবিনের কাছের ভেতর দিয়ে দাঁড়িয়ে অনন্যা সবটা দেখছিল। আজ দীর্ঘ সময় পর অনন্যার ঠোঁটে একটা সত্যিকারের মন খোলা হাসি ফুটে উঠল, কারণ আজ সে বুঝতে পারল শাহজাদ সত্যি তার অহংকার বিসর্জন দিয়ে একজন সত্যিকারের মানুষ হয়ে উঠেছে। এর কয়েক মাস পর এপেক্স গ্লোবাল টেকনোলজিস কর্পোরেট ইন্ডাস্ট্রিতে লাভের এক নতুন ও ঐতিহাসিক রেকর্ড স্থাপন করল। কোম্পানির অ্যানুয়াল ফাংশনে পুরো অফিস জুড়ে বিশাল উৎসবের আয়োজন করা হয়েছে। মিউজিক বাজছে, সবাই নাচগান করছে, সব কর্মচারীর মুখে আনন্দের ছাপ। ফাংশনের এক পর্যায়ে সমস্ত কর্মীরা চিৎকার করে দাবি জানাল, স্পিচ, স্পিচ। অনন্যা ম্যাম আর শেহজাদ স্যার, আমরা আপনাদের দুজনের কাছ থেকেই কিছু শুনতে চাই। সবার তুমুল অনুরোধে অনন্যার শাহজাদ একসাথে স্টেজে উঠে এল। শাহজাদ প্রথমে মাইকটা হাতে নিল। সে পুরো হলের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর এক গাল হেসে বলল, আমি আমার জীবনে একটা খুব বড় আর জঘন্য ভুল করেছিলাম। আমি মানুষ আর সম্পর্কের চেয়েও আমার মিথ্যে অহংকার আর ব্যাংক ব্যালেন্সকে বেশি গুরুত্ব দিয়েছিলাম। পুরো হলঘর একদম শান্ত হয়ে তার কথা শুনছিল। সে পাশে দাঁড়ানো অনন্যার দিকে গভীর ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে বলল, কিন্তু এই অসাধারণ নারীটি আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা দিয়েছে। সে শিখিয়েছে যে অন্যের সম্মান কেড়ে নিয়ে কোনো মানুষ কোনোদিন বড় হতে পারে না। আসল ক্ষমতা হল অন্যকে সম্মান করার মধ্যে। অনন্যার চোখ আবার ভিজে উঠল। হলের প্রতিটি মানুষ উঠে দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করল। শাহজাদও একটু হেসে সবার উদ্দেশ্যে মজার ছলে বলল, আর হ্যাঁ, আপনাদের আরেকটা গোপন কথাও বলে রাখি, এখন কিন্তু আমি বাড়িতেও মাঝে মাঝে নিজের হাতে মেঝে মুছে দিই। শাহজাদের এই রসিকতায় পুরো হলঘর হাসিতে ফেটে পড়ল। অনন্যা আর নিজেকে আটকে রাখতে পারল না, সেও খিলখিল করে হেসে উঠল। অনেক বছর পর তাদের দুজনের এই হাসিতে কোনো কৃত্রিমতা ছিল না, ছিল এক সত্যিকারের স্বস্তি আর খুশি। সেই রাতে জমকালো পার্টির পর শাহজাদ আর অনন্যা তাদের বেডরুমের লাগোয়া খোলা ব্যালকনিতে পাশাপাশি বসেছিল। শীতের মিঠে ঠান্ডা হাওয়া বইছিল, আর নিচে পুরো ঢাকা শহরের আলো তারার মতো মিটমিট করে জ্বলছিল। শাহজাদ অনন্যার দিকে খুব ধীরে করে জিজ্ঞেস করল, অনন্যা, আমরা কি আমাদের জীবনটা একেবারে শূন্য থেকে নতুন করে আবার শুরু করতে পারি না? অনন্যা তার দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর তার ঠোঁটের কোণে একটা প্রশান্তির হাসি ফুটে উঠল। সে বলল, হ্যাঁ পারি শাহজাদ, তবে এবার আর কোনো মালিক বা প্রজা হিসেবে নয়, এবার সমতার সাথে। শাহজাদ অত্যন্ত খুশি হয়ে মাথা নেড়ে সম্মতি জানাল। আর সেই জাদুকরী মুহূর্তেই বছরের পর বছর ধরে ভেঙে থাকা দুটি মানুষের সম্পর্ক আবার এক নতুন বিশ্বাসের সুতোয় জোড়া লেগে গেল। গল্পের শেষ কথা একটাই, যে কোনো সম্পর্কে ভালোবাসার চেয়েও অনেক বেশি জরুরি হল একে অপরের প্রতি সম্মান। মিথ্যে অহংকার মানুষকে কখনো ওপরে তোলে না, বরং তাকে সবার থেকে আলাদা করে একদম একা আর নিঃস্ব বানিয়ে দেয়।
আর যে মানুষ নিজের ভুলটা মন থেকে মেনে নিয়ে সেটা শুধরে নেওয়ার সাহস রাখে, সেই সত্যি পৃথিবীর বুকে সবচেয়ে বড় মানুষ হয়ে ওঠে।